ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে সাধারণ কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন ঘোষণা তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিএনপি জামাত বলছে সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত নয়। আর এনসিপি তো নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুমকি দিয়েছে। অনেকে বলছেন এই সিদ্ধান্তের কারণে ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহ হারাতে পারে। এত বিরোধিতার মধ্যে নির্বাচন কমিশন এখন এমন সিদ্ধান্ত কেন নিল, বিশেষ করে নির্বাচনের মাত্র 2 দিন আগে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আসাদ মাহমুদ। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন তো আরেক কয়েকদিন পরই ভোট, যে ভোট নিয়ে এখন সারা দেশে একটা ব্যাপক আলোচনা চলছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন হঠাৎ করে সিদ্ধান্ত দিল যে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। তো এই ঘটনার পর বিএনপি এবং জামাতে ইসলামী দলের পক্ষ থেকে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে। এবং কিছুক্ষণ আগে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকও করেছেন। এই যে যারা ভোট করছে সেই রাজনৈতিক দলের বিরোধিতার মুখে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে? কারণ এই এমন সিদ্ধান্ত কিন্তু 2018 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার নিয়েছিল। অনেকে বলছেন, বিশেষ করে বিশ্লেষকরাও বলছেন যে এই সিদ্ধান্তের কারণে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে আগ্রহ কমে যেতে পারে ভোটারদের। আমরা দেখছি যে আওয়ামী লীগও চাচ্ছে যে ভোটের উপস্থিতি যেন কম হয়, নির্বাচন যেন বিতর্কিত হয়, কারণ তারা এবার নির্বাচনে নেই। আওয়ামী লীগের সেই ফাঁদে কি পা দিচ্ছে নির্বাচন কমিশন, বিশেষ করে যদি ভোটের উপস্থিতি কম হয় এর ফলে? সত্যি কথা বলতে কি, নির্বাচন কমিশন থেকে এই ধরনের ঘোষণা যখন আসে, এবং আমি অনেকদিন থেকে লক্ষ্য করছি যে এই কমিশনটা মানে প্রোঅ্যাক্টিভ না, এটা হলো রিঅ্যাক্টিভ। কেমন যে আগেই নিজেরা এমন এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়, এবং কিছু কিছু দিন বা কিছু মানে সপ্তাহের জন্য এটা নিয়ে আলোচনা চলতে থাকে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরে যায়। তো এটা নির্বাচন কমিশন কেন যে বারবার করে এই ধরনের কাজগুলো করছে, এটা ঠিক আমার কাছে বোধগম্য না। মনে হচ্ছে যে তাদের পেছনে অন্য কোনো শক্তি আছে যারা তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এবং তাদের দূরভিসন্ধি আছে বলে মনে হয়। তাছাড়া তা না হলে দেখেন, এই যে ইদানিং কালে খুব বেশি শোনা যাচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এবং করে একটা বিশেষ দলকে তারা তাদের পছন্দের লোকজনকে তারা ক্ষমতায় আনবে। তো এই ধরনের কথাবার্তা বলার স্কোপই তো থাকার কথা না। নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হয়ে থাকে, তবে তারা যে কোনো সিদ্ধান্ত নেবে অত্যন্ত মানে আরো বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করে তারপরে একটা সিদ্ধান্ত নেবে। এরা মনে হয় অ্যাডহক বেসিসে কাজ করে, যে একটা কিছু ওখানে একটা হচ্ছে, এখানে একটা কিছু করে। তো এতে করে মানুষের মনে এই কমিশন সম্পর্কে নানান রকমের সন্দেহ দেখা দিয়েছে যে এরা আসলেই সুষ্ঠু নির্বাচন আদৌ করতে পারবে কিনা। সরকার করতে পারবে না সেটা অনেকটা বুঝে গেছে অনেকে, যদিও ইউনূস সাহেব বা সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে একটা অনেক ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং সারা বিশ্ব আমাদের দিকে নাকি তাকিয়ে আছে এটার জন্য। তো ওনার ওই ইউনূস সাহেবের এই কথাগুলোর তো কোনো ভিত্তি আমি খুঁজে পাই না। তারপর আমি সারা বিশ্বের পত্র পত্রিকা বা টিভি নিউজ টিউজ দেখে এরকম কোন সংবাদ আমার কাছে নাই যে সারা বিশ্ব এটা নিয়ে খুব চিন্তিত বা তারা এটার জন্য অধীর অপেক্ষায় আছে। বাট যে কথা আপনি বলছিলেন যে তারা এই ধরনের সিদ্ধান্তগুলো কেন নেয়, এটা আমার কাছে একটা বড় রহস্য। এবং আমার ধারণা, যেহেতু এখন একটা খুব বড় প্রতিক্রিয়া শুরু হয়েছে, এটা দেখবেন হয়তো কালকের মধ্যেই বলবে যে না না না, আমরা এখান থেকে সরে গেলাম, এটা হবে না। তো তারা কোনো জিনিসে স্টিক করতে পারে না। হ্যাঁ, এইটাই হচ্ছে এই কমিশনের সবচেয়ে বড় দুর্বলতা। এবং তখনই মনে হয় যে এদের পেছনে কেউ কলকাঠি নাড়াচ্ছে, এরা ঠিক স্বাধীন না। তো এই ধরনের সন্দেহ যখন মানুষের মনে আসে, তখন তো সে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। আপনি যে কথাটা বললেন যে মানুষ হয়তো ভয় পাবে, যে তার কারণ এখন মোবাইল ছাড়া যদি যায়, তারপরে স্বাভাবিকভাবে সেখানে নানান গোলযোগের আশঙ্কা থাকে। তো এরকম একটা আশঙ্কার মধ্যে যদি কেউ ভোটার ভোট কেন্দ্রে যায় এবং এরকম পরিস্থিতির সম্মুখীন হয়, তবে সে কার কাছে সাহায্য চাইবে, সে কাকে ফোন করবে? স্বাভাবিকভাবে যারা ভোট দিতে গেছে তাদের বাড়িতে যারা আছে তারা দুশ্চিন্তায় থাকবে যে ওখানে কি হলো না হলো। তো এই জিনিসগুলো যে কেন তারা করে, বারবার করে একই কাজ করছে, বিভিন্ন রকমের
মানে তারা সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্ত থেকে একটু হইচই হলে মানে মনে হচ্ছে যে একটা রাজনৈতিক দল এটা চাচ্ছে, ঠিক আছে আমি এটা করবো, আবার তার বিরুদ্ধে আরেকজন বলছে যে না না ঠিক আছে এটা করবো না। তো এই নির্বাচন কমিশনের সম্পর্কে মানুষের যে দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ, এটা তারা নিজেরাই সৃষ্টি করেছে তাদের কার্যকলাপ। এটা হচ্ছে আমার মানে মানে অবজারভেশন, পর্যবেক্ষণ। জি, আপনি কিন্তু বলছিলেন যে নির্বাচন কমিশন নিশ্চয়ই কারো ইশারা এটি করছে, কিন্তু এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছাড়া বা মতামত ছাড়া কি আসলে এই ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারে কিনা? আমরা অনেক সময় দেখেছি যে একটি বিতর্কিত ঘটনা চোখ এড়ানোর জন্য আরেকটি ঘটনা সৃষ্টি করা হয়। ধরেন নির্বাচনের এই কয়েকদিন আগে এইটা নিয়ে ধরেন যারা নির্বাচন করছে বর্তমানে রাজনৈতিক দলগুলো, তারাও ব্যাপক তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তার মানে যারা অংশগ্রহণ করছে তারা কেউ চাচ্ছে না, এবং গণমাধ্যম কর্মীরা যে নির্বাচনের ভিতরে যে কিভাবে তার তথ্য সংগ্রহ করবে এবং সেটি সম্প্রচার করবে, কারণ গণমাধ্যমই তো আসলে মূল চিত্র তুলে ধরবে যে কিভাবে ইলেকশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে বাধা হবে, কিন্তু এত বড় যখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়, আপনিও বলছিলেন যে এর পিছনে কেউ না কেউ আছে। আমরা দেখলাম যে কয়েকদিন আগে যে আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরের যে লিজ দেওয়ার ব্যাপারটা ছিল সেটি করতে পারলো না সরকার, সেখান থেকে পিছু হটলো। সেই আলোচনাকে কি আড়াল করতে কি খুব ম্যাটিকুলাস হিসেবে কি নির্বাচন কমিশন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারে? আপনার কি মনে হয়? হ্যাঁ, সেই কথাটা আমি একটা পোস্টে উল্লেখ করেছি, মানে দিন দুয়েক আগে আরেকটা টক শোতে ইসলাম, সেখানে আমি এই কথা বলেছি যে দেখেন, বন্দর ইজারা দেওয়া তো এই সরকারের এজেন্ডার মধ্যে ছিল না, এটা তো কোনো অগ্রাধিকারের মধ্যেই ছিল না। আমরা হঠাৎ করে জানতে পারলাম যে তারা এটা নিয়ে অলরেডি চুপে চাপে গোপনে এগুলো করে দিচ্ছে। তো একটা, আপনি যদি স্বচ্ছতায় বিশ্বাস করেন, এবং আমরা আশা করেছিলাম যে ইউনূস সরকার স্বচ্ছ হবে, জবাবদিহিমূলক হবে এবং সৎ থাকবে। কিন্তু আমি আজকে একটা পোস্ট দিয়েছেন উপরে, একজনে খুব রসিকতা করে লিখেছে, উনি তো আগে 3-0 তত্ত্ব দিয়েছিলেন না, যে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 কার্বন এমিশন। তার বাংলা করলে দাঁড়ায় যে 0 দারিদ্র, 0 বেকারত্ব এবং 0 কার্বন নিঃসরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েক বছর থেকে দারিদ্র কোথাও কমেনি, বরং সারা বিশ্বে দারিদ্র বেড়েছে সংঘাতের কারণে। লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার যে যুদ্ধংদেহী মনোভাব, এক এক জায়গায় যাচ্ছে, এক দেশের সরকারকে তুলে নিয়ে আসছে, আরেক দেশের বলছে যে তোমাকে আমি রেজিম চেঞ্জ করে দিব। এসবের কারণে মানে স্থিতিশীলতা, বিশ্বব্যাপীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কারণে সর্ব জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি সংঘাত। আর সংঘাত হলেই হয় কি, যে মানুষ বাস্তুচ্যুত হয়, তারা এখান থেকে ওখানে চলে যায়, রিফিউজি হয়, এবং তাতে দারিদ্র বাড়ে। দারিদ্র বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন বেকারত্ব বাড়ে। মানুষের যদি স্থিতিশীল না হয়, তাহলে তো দেশে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না, সেখানে বিনিয়োগ হয় না, যেটা বাংলাদেশে হচ্ছে। অথচ এরা বলে বেড়াচ্ছে যে আমাদের এখানে মানে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে লোকজন, ইউনূস সাহেব ফোন করলেই নাকি লোক চলে আসতেছে এখানে বিলিয়ন ডলার নিয়ে। আর তার এক কি বলে বিডার এক চেয়ারম্যানকে রেখে তার মাঝে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। তো এই ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য অনেকের ধারণা যে মাঝে মাঝে এই ইলেকশনের থেকে অন্যদিকে মানুষের মুখ মানে চোখ ফেরানোর জন্য এই ধরনের কাজকর্ম তারা করে, এবং এগুলো আমার কাছে খুবই দূরভিসন্ধিমূলক মনে হয়। তা না হলে নির্বাচনের 5 দিন আগে আপনি কি মানে ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দর ইজারা দিয়ে দিতে পারেন? এটা আপনাকে কে বলেছে করতে? আর এগুলো তো অত্যন্ত সেন্সিটিভ জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু। এগুলোর মধ্যে নানান রকমের সুবিধা অসুবিধা মানুষ যারা এটার মধ্যে ইনভলভ, তারা পর্যালোচনার মধ্যে নিরাপত্তা আছে, তারপরে দুর্নীতি আছে, তারপরে কারো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা সেগুলো তারা যাচাই বাছাই করবে। তারপরে এই সমস্ত এগুলো তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। এগুলোর কাজ হলো যারা নির্বাচিত সরকার হয়ে আসবে, তারা জনগণের ম্যান্ডেট পাবে, এবং তখন তারা জনগণের কাছে যাবে যে এরকম একটা মানে কথাবার্তা আগের সরকার করে দিয়ে গেছে, এগুলোতে আমরা যেতে পারি কিনা। তখন তারা স্বচ্ছভাবে, একটা দরকার হলে টেলিভিশনে ডিবেট হবে যে এই জিনিসগুলো হচ্ছে এবং এই কারণে আমরা এই জিনিসগুলো করতে চাই। তখন জনগণ সিদ্ধান্ত নেবে যে এরা করে কি, সব চুপে চুপে করে, গোপনে রাতের অন্ধকারে ইয়ে করে দেয়। তো ভাই, আপনি রাতের অন্ধকারে কেন করেন?
গভীর রাতে বা অন্ধকারে জনগণকে না জানিয়ে যখন কোনো কিছু করে, তখন মানুষের মধ্যে সন্দেহ জাগে যে আপনাদের নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি আছে বা কারো বিশেষ সুবিধা দিতে চাচ্ছে। তাছাড়া এগুলো কেন করবে? নির্বাচনের 5 দিন আগে আপনি কি এটা কি কোনো ইস্যু হতে পারে? এখন দেখেন কতদিন এই যে বন্দরের যে শ্রমিকরা তারা আন্দোলন করলো এবং ধর্মঘট করলো, কত মানে লক্ষ লক্ষ মানে কোটি কোটি টাকা এটার জন্য মানে মানে ক্ষতি হলো দেশের। সেদিকে এই এই যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা অন্যদের কারো কোনো ভ্রুক্ষেপ নাই, বিকজ তারা তো এয়ার কন্ডিশন রুমে যমুনায় বসে আছে, 5,000 স্কোয়ার ফিটের বাড়িতে বসে আছে, এসি বাতাস খাচ্ছে, তারপরে ফোন নিয়ে কথা বলছে। তাদের তো কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় নাই। তারা ওই ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাবার নিয়ে আসে এই সব জনগণের টাকায়, হ্যাঁ, আর এদিক দিয়ে গোপনে গোপনে এইসব চুক্তি করতে যায়। কে কে বলেছে তাদেরকে এই চুক্তি করতে? কার ম্যান্ডেট নিয়ে করেছে? তারা বলে যে ওখানে দুর্নীতি হচ্ছিল। আরে দুর্নীতি হচ্ছিল আমরা তো সবাই জানি। তো আপনি দুর্নীতি বন্ধ করার জন্য মূল যে কাজটা দরকার ছিল, অর্থাৎ যে মানে আপনাদের অ্যাসেট ডিক্লিয়ার করা, সম্পদ বিবরণী জনসমক্ষে করা, এটা করলেই কিন্তু মানে দুর্নীতি অনেকখানি কমে যেত। কিন্তু ইউনূস সাহেব নিজে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি তো দিলেনই না, অন্য কাউকেও দিতেন। তো এখন আপনি বলেন এদের দূরভিসন্ধি যদি মনে হয় যে এর একটা ধুরন্ধর সরকার, তো কাউকে কি দোষ দিতে পারবেন? তারা তো নিজের কাজটাই প্রমাণ করছে যে এই দেশের ভালো তারা চায় না। জি, আপনি আন্তর্জাতিক প্রসঙ্গ তুলছিলেন যে বিশেষ করে আশেপাশের দেশগুলোতে ধরেন আর তো কয়েকদিন পর ভোট, কিন্তু এখনো মানুষের মধ্যে একটা মানে প্রশ্ন আছে, দ্বিধা আছে যে আসলে কি 12 তারিখে ভোট হবে। শেষ পর্যন্ত ভোট হয়, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে ভোট নিয়ে বিশেষ করে ভারত কিন্তু বারবার বলে আসছিল যে অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ সব দলের অংশগ্রহণ। আপনি জানেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, সেটি আসলে ভারত ভালোভাবে দেখেনি। কিন্তু আমরা যেটা মানে আশঙ্কা করছি বা এতে কোনো প্রভাব পড়বে কিনা, আপনার বিশ্লেষণ শুনতে চাইবো। আপনি আমার দীর্ঘদিন আমেরিকা জনপ্রিয় পত্রিকাতে সাংবাদিকতা করেছেন, সেই জায়গা থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পলিসি কখনো কখনো পরিবর্তন হয় কিনা, বিশেষ করে এই জায়গা থেকে আপনার একটু বিশ্লেষণ শুনবো। যে আপনি জানেন যে ভারত আমেরিকার দীর্ঘদিন পর বাণিজ্য চুক্তি হচ্ছে, এবং মাঝখানে যে দুই দেশের মধ্যে একটু সম্পর্ক টানাপোড়েন চলছিল সেটি খুব ভালোভাবে তারা একত্রিত হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এবং ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, সে ভারতের একটি মানচিত্র প্রকাশ করে দিয়েছে যেখানে নাকি ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরও যুক্ত করা হয়েছে। তার মানে ভারতের প্রতি খুব ব্যাপক বন্ধুত্ব একটা বার্তা দিয়েছে। যে ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তমূলক নির্বাচন চেয়েছিল এবং যুক্তরাষ্ট্র ভারতের সাথে এখন প্রগাঢ় বন্ধুত্ব তৈরি করেছে, এই এই সামগ্রিক যে আন্তর্জাতিক ভূ রাজনীতি, এর প্রভাব কি এবার ইলেকশনে পড়বে কিনা, বা আসলে কি ভোট হওয়া নিয়ে শঙ্কা আছে কিনা, যদি আপনার এই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিষয়টিতে আমাদের একটু সহজ ভাষায় বলেন। আমি প্রথম থেকে আপনাকে আপনার অনুষ্ঠানে মনে কয়েকবারই আমি এটা বলেছিলেন যে নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং আমি এখনো বলছি যে 12 তারিখের নির্বাচন না হওয়া পর্যন্ত এটা আমার এই অবস্থান থেকে আমি সরে আসিনি। বিভিন্ন রকম, যেমন এই যে বন্দর নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা নিয়েও কিন্তু আমি খুব শঙ্কিত ছিলাম যে এটা নিয়ে আবার অন্যদিকে সবকিছু চলে যাচ্ছে কিনা। হ্যাঁ, আর ফলে ওটা নিয়ে আর বললেন যে ভারত যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছে, এটা ভারতের মুখে এই কথাটা মানায় না। সত্যি কথা বলতে এটা তাদের কাছে, আমার কাছে তাদের দ্বিচারিতা মনে হয়, তাদের হিপোক্রেসি মনে হয়। তার কারণ আওয়ামী লীগ যে নির্বাচন গুলা করেছে একটার পর একটা, সেটা তো কোনো সময় অন্তর্ভুক্তিমূলক ছিল, ইনক্লুসিভ ইলেকশন তো ছিল না। সেখানে বড় দলগুলো বাইরে ছিল। তো সেখানে ভারত কি করে এই কথা বলে? ফলে তাদের নিজের স্বার্থের জন্যই তারা এই সমস্ত, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে বা শেখ হাসিনার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ছিল একটাই কারণে যে হাসিনাকে দিয়ে, হাসিনা সরকারের আমলে তাদের অনেক সুযোগ সুবিধা তারা কামিয়ে নিয়েছে, সেটা বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। ভাই, আপনাকে আপনার বলার সুবিধার জন্য আমি যদি আপনার তথ্য ধরে রাখি, যদি আপনি এর যুক্ত করেন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আগে বলেনি ভারত, কিন্তু আগেকার নির্বাচন ছিল কিন্তু বিএনপি বা অন্যান্য দল ভোট বর্জন করেছিল। আওয়ামী লীগ কিন্তু এবার ভোট বর্জন করেনি, তারা নির্বাচন করতে চায় কিন্তু তারা করতে পারছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ অনেক ভারতের পক্ষে নানান ভাবে চুক্তি করেছে, কিন্তু এই যে আওয়ামী লীগের সবচেয়ে বড় বিপক্ষের যে শক্তি এখন ক্ষমতা আছে, তারা কিন্তু এখন পর্যন্ত ভারতের সঙ্গে যে আওয়ামী লীগ সরকারের সময় চুক্তি, একটা চুক্তি কিন্তু বাতিল করেনি। তাহলে দেশের বিরোধী হয় কিনা, এই বিষয়ে যদি আপনি এর সাথে যুক্ত করে দেন। না, ওইটাই হলো আসল কথা। আমি আপনার ওই কথাটা, হ্যাঁ, তারা বর্জন করেছিল, সত্য কথা।
কিন্তু বর্জন কেন করেছিল সেটাও আমরা সবাই জানি। যেহেতু সমস্ত ইলেকশনটা ম্যানিপুলেট করেছে আওয়ামী লীগ সরকার এবং এই সরকারের নির্বাচন কমিশন, এবং তাতে মানুষের কোনো আস্থা ছিল না, এই জন্য মানুষ ভোট দিতেও যেত না। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে ভারতের এই কথাটা বলার কোনো নৈতিক অধিকার নাই। তো এখন ভারত যেটা করছে সেটা তার নিজের স্বার্থেই করছে। আর একটু আগে আপনি যেটা বললেন যে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি হচ্ছে, এবং পাকিস্তানের মানে অধিকৃত কাশ্মীরকে তারা ভারতের অংশ হিসেবে ম্যাপে দেখিয়েছে, এগুলো সব আমেরিকা তার নিজের ইন্টারেস্টেই এগুলা করে। যখন যেখানে সুবিধা হয় সেই তারা যে ভারতকে ভালোবাসে বা বাংলাদেশকে ভালোবাসে বা পাকিস্তানকে ভালোবাসে তা না, তারা নিজের স্বার্থে, এবং প্রত্যেকটা দেশই তাই করে, তাদের নিজের স্বার্থ যেখানে সবচেয়ে বেশি হাসিল হবে সেই দিকেই তারা যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পাকিস্তানের যে সেনা প্রধান এখন বুঝি ফিল্ড মার্শাল হয়েছে, সে আসিম মুনিরকে হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে লাঞ্চ খাইয়েছে। এটা বিশ্বের ইতিহাসে মানে কোনোদিন একটা সেনা প্রধানকে যে আমেরিকার প্রেসিডেন্ট পার্সোনালি দাওয়াত দিতে পারে, এই ঘটনা তো আমার অন্তত জানা নেই। আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম, এরকম তো হয়। দরকার হলে তার দেশের প্রধানমন্ত্রীকে ডাকবে, মানে অথবা দেশের প্রেসিডেন্টকে ডাকবে, কিন্তু মানে সেনাবাহিনীর প্রধানকে কেন সে ডাকবে? ওই যে বললাম যে তাকে নিয়ে এবং তাকে বলছে কি যে তুমি আমাদের কাছ থেকে অস্ত্র কিনবা এখন। তো ফলে তাদের মূল উদ্দেশ্য হলো এইটা যে আমার ব্যবসা বাণিজ্য কিভাবে বাড়বে। সে যেখানেই যাচ্ছে, দেখেন মিডল ইস্টে গেল যে সৌদি আরব ইয়েদেরকে বলছে এই আমার কাছ থেকে অস্ত্র কিনবা। তারপরে ভেনিজুয়েলাতে যে যখন ওই যে ইয়েটা করে বললো যে তোমাদের সমস্ত তেল আমাকে দিয়ে দিবা। হ্যাঁ, গণতন্ত্র প্রতিষ্ঠা বা সে যে একনায়ক ছিল এ সমস্ত এগুলো তাদের কনসিডারেশন না। কনসিডারেশন হলো যে আমি কিভাবে লাভবান হব। এবং ভারতের সঙ্গে যে চুক্তিটা করেছে সেটা একই ব্যাপার। এখন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভারত একটা খুব অনেক বড় একটা বাজার, মানে মানে 140 কোটি মানুষের দেশ, কেমন 1.4 বিলিয়ন পিপল। তো স্বাভাবিকভাবে আমেরিকা চালায় কারা? আমেরিকা তো ট্রাম্প চালায় না, আমেরিকা চালায় আমেরিকার কর্পোরেশন গুলো, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তারা চালায়। ফলে তারা দেখবে যে আমাদের স্বার্থ ওখানে কি আছে, এবং এত বড় বাজার থেকে তারা ফায়দা ঢুকতে চায়, তারা ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায়। তারা এখন আপনি দেখেন আমেরিকার যত বড় কোম্পানি আছে, এই যে অ্যামাজন বলেন, ওয়ালমার্ট বলেন, গুগল বলেন, তারপরে কি বলে ওই যে অ্যাপল বলেন, সব তাদের বিশাল বিশাল বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে সেখানে। তারা চায় যে আমাদের বিনিয়োগটা সুরক্ষিত থাকবে এবং আমরা ম্যাক্সিমাম বেনিফিট ওইখান থেকে মানে বের করে নিয়ে আসতে পারবো। এবং সেইটা করার জন্যই ওই দরকার হলে, যদিও মানে এখন খুব হুমকি দেখালো, কিন্তু দেখেন আলটিমেটলি কি হলো যে ওই মোদির কাছে আবার ফিরে যেতে হলো। তারপর মোদিকে বললো যে ঠিক আছে তুমি তাহলে ভেনিজুয়েলার থেকে তেল কেন, তাহলে আমি তোমাকে এই সমস্ত কিছু দিয়ে দেবো। দেখেন 50% থেকে 25% কমায় নিয়ে আসছে। এটা কি তারা ইন্ডিয়াকে ভালোবেসে করছে? তা তো না, ওরা নিজের স্বার্থ যেখানে দেখবে সেখানেই তারা যাবে। ফলে অনেকে বলে না যে বাংলাদেশের জন্য আমেরিকা সব পাগল হয়ে আছে, এটা সেটা, এগুলো সমস্ত অধিকাংশই হলো অজ্ঞতা প্রসূত কথাবার্তা। তারা জানেও না, বুঝেও না, কিন্তু বড় বড় কথা বলে, যেমন বড় বড় শব্দ উচ্চারণ করে, ডিপ স্টেট, তারপরে কি জিওপলিটিক্যাল সিনারিও, এইসব বলে আর কি। বলে মনে করে কি আমরা তো অশিক্ষিত, আমরা তো কিছু জানি না। আরে সব বলে তো অনেক কিছু জানে। অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ওয়াশিংটনে সাংবাদিকতা করেছি, কেমন বাংলাদেশ নিয়ে আমেরিকানদের তেমন কোনো চিন্তা ভাবনা নাই, আমি অন্তত দেখি নাই কোথাও। হ্যাঁ, তো সেটা আমার এক কলিগ ছিল নিউ ইয়র্ক টাইমসের, সে আমাকে একদিন বলেছিল, সে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল, তাকে আমি একদিন কথায় কথা বলছিলাম যে আচ্ছা স্টিভ, তার নাম স্টিভ ওয়াইজম্যান, তো ওদের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিল, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। তা আমি বললাম যে দেখো আমরা বাংলাদেশে এত আমাদের তো কোনো খোঁজ খবর নাই এখানে। তখন বললো যে আচ্ছা তোমার দেশের যারা মানে তোমার দেশ যাদেরকে নিয়ে তোমরা বেশি উৎসাহিত, যে কাদের নিয়ে, তোমরা কি কেনিয়াকে নিয়ে তোমরা কি লাফালাফি করো, কিংবা ভুটান কিংবা সুইজারল্যান্ড, এগুলো তোমাদের কাছে ইনসিগনিফিকেন্ট দেশ। তো সেই জন্য তুমি বাংলাদেশের পত্র পত্রিকায় এই দেশগুলো নিয়ে কোনো রিপোর্ট তুমি দেখবা না। লাইকওয়াইজ তুমি যখন আমেরিকান পত্র পত্রিকা বা টিভি দেখো, তখন তারা বাংলাদেশ নিয়ে কোনো কিছু রিপোর্ট করে না, আনলেস খুব বড় ডিজাস্টার যদি হয় কিংবা কোনো একটা কু হয় তখন হয়তো একটা রিপোর্ট করে। কিন্তু তুমি 1 মাস 2 মাস 6 মাসেও বাংলাদেশ সম্পর্কে কোনো খবর মার্কিন মিডিয়াতে তুমি দেখবা না। একটাই কারণ যে এটা আমাদের কাছে ইনসিগনিফিকেন্ট, আমাদের কাছে ওইরকম কোনো
ইম্পর্টেন্স নাই এই দেশটা। কিন্তু ওই যে আমরা জোর করে বলবো যে ভূ রাজনৈতিক পার্সপেক্টিভে ডিপ স্টেটের একটা বিশাল এইসব বলে টলে আমাদেরকে বাস, আমরা তো জানি না কিছু, আমরা লেখাপড়া জানি না, আমরা শুয়ে পড়বো এইসব করতে, আরে বাবা সাংঘাতিক বড় বড় বিশ্লেষণ দিচ্ছে। তো এই হচ্ছে মূল বাস্তবতা হলো এটাই আর কি। একদম আপনার বিশ্লেষণের মধ্যে পরিষ্কার যে আপনি নির্বাচন কমিশনের যে এই 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের এবং ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সবটি বিশ্লেষণ করলেন। অসংখ্য ধন্যবাদ আশরাফ মাহমুদ ভাই আপনার এই বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ মাহমুদের বিশ্লেষণ। এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন, লিখুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।